হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর WBH যে টেস্ট পেপার বেরিয়েছে 2022-এর পরীক্ষার্থীদের জন্য, সেই টেস্ট পেপারের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে তার সমাধানে আলোচনা করব। আমি প্রথম থেকে স্টার্ট করেছি। অলরেডি আমি তোমাদের WBH-এ দেখবে 6টা মডেল সেটের MCQ কোশ্চেন ব্যাখ্যা সহকারে সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমি তোমাদের প্রত্যেকটা মডেল কোশ্চেন সেটের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে, টোটাল যতটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করবো। ওকে, প্রত্যেকটা পেজেরই আমি সমাধান করে দেবো। আজকে আমি প্রথম থেকে স্টার্ট করছি, দেখে নাও। মডেল কোশ্চেন সেট 1, প্রথমটার পেজ নাম্বার C1, নিউমেরিক্যাল সলভ। অর্থাৎ এই পেজে তোমার C1 পেজ থেকে অর্থাৎ প্রথম মডেল সেটে যে যত অঙ্ক আছে সমস্ত অঙ্কের সমাধান করে দেবো। এইবার প্রত্যেকটা পেজের সমাধান করে দেবো। WBH-ও সমাধান করবো, WBT-এরও করবো। কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আমরা WBT-এ নেই, WBH-এ আছে, আপনি করিয়েছেন। চিন্তার কোনো বিষয় নেই, যেইগুলো করাবো তার PDF ফাইল তোমাদের দিয়ে দেবো, তোমরা এর থেকে পেয়ে যাবে। তোমরা নতুন করে বই কিনা তোমাদের প্রয়োজন নেই, যা বই আছে সেটাই তোমরা প্র্যাকটিস করো, এবং যেইগুলো সমাধান আমি করে দিচ্ছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখান থেকে তোমরা PDF ফাইল পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যাবে কি করে, এই ভিডিও ডিসক্রিপশন যাবে, দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম পেয়ে যাবে। যাদের কাছে টেলিগ্রাম অ্যাপ নেই তারা ইনস্টল করবে, তারপর এটা ক্লিক করলে সায়েন্স বিটাটা জয়েন করে নেবে। ওকে, তো চিন্তার কোনো বিষয় নেই, আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করে দেবো, MCQ সমাধান করে দেবো, এবং যে সমস্ত 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেইগুলো আমি রেগুলার ভিডিওতে তোমাদের সলিউশন সমাধান করে দেওয়ার চেষ্টা করো। ওকে, সেই জন্য ভিডিওগুলোকে বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, কারণ যেমন ভিউ হবে যেমন তোমাদের সাপোর্ট আসবে সেই হিসাবে আমি তোমাদের ভিডিও বেশি করে তৈরি করবো। ওকে, তাহলে প্রথম অঙ্ক স্টার্ট করে দেখে নাও। প্রথম তোমাদের চলে আসো পেজ নাম্বার C1 এর পেজে দেখবে পার্ট A, মডেল কোশ্চেন সেট 1, পার্ট A, সেকশন 2, গ্রুপ B। একদম বলে দিচ্ছি যেইভাবে সেইভাবে তোমরা দেখে নেবে, দরকার খাতা লিখেও নেবে কোশ্চেনটা। আমরা যেটা বলছি পরে যে PDF ফাইল যদি পাও, তাহলে পার্ট A মডেল কোশ্চেন সেট 1 এর পার্ট A, সেকশন 2, গ্রুপ B এর প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা। দেখে নাও, 4 নম্বর অঙ্ক আছে। 4 নম্বর প্রশ্নে কি বলছে, একটি টেলিভিশন স্টেশন 500 মেগাহার্টজ কম্পাঙ্কে ছবি প্রেরণ করছে, এর তরঙ্গের কত, এর তরঙ্গদৈর্ঘ্য কত। ওকে, এর তরঙ্গদৈর্ঘ্য কত কি বলছে দেখানো, একটি টেলিভিশন স্টেশন 500 মেগাহার্টজ কম্পাঙ্কে ছবি প্রেরণ করছে, এর তরঙ্গদৈর্ঘ্য কত। তাহলে যে কম্পাঙ্কে মানে ডেটাটা যাচ্ছে সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত, যার কম্পাঙ্ক এখানে বলে দেওয়া আছে। তাহলে কি করে করবো দেখানো, কোশ্চেন নাম্বার 4 আমি বলেছি দেখানো, পার্ট A, সেকশন 2। ওকে, সেকশন কত আছে দেখে নাও, সেকশন 2, গ্রুপ B, GRB। ওকে, এটা পেয়ে যাবে। জানো প্রদত্ত নিউ ইকুয়াল টু 500 মেগাহার্টজ। আচ্ছা, মেগাহার্টজ মানে মেগাহার্টজকে হার্টসে কনভার্ট করলে 10⁻6 হয়ে যাবে, 500 ইন্টু 10⁻6 হার্টজ। ওকে, এটা তাহলে কত কি বের করতে হয়েছে, ল্যামডা কত, তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হয়েছে। সি ইকুয়ালটা আমরা জানি 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। তাহলে করবো কি, অতএব আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, মানটা বসিয়ে দিই 3 ইন্টু 10⁸8 ডিভাইড বাই, আচ্ছা 500 10⁻6 এটাকে আমরা এটা বলতে পারি তো, 5 ইন্টু 10⁻6 7 8 দুটো 0 দুটো বেড়ে গেল 10⁸8 হার্টজ। এটা করে দিলাম 5 ইন্টু 10⁸8, তাহলে 10⁸8 কেটে গেল, তাহলে 3/5, তাহলে 3/5। ওকে, 3/5 করলাম, তাহলে যেখানে ভাগ করে 3 0.0 5 6 30, তাহলে কত হচ্ছে 0.6 মিটার। এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, 0.6 মিটার। তাহলে এখানে খুবই সহজ ছিল, তার সাথে তোমার সমস্যা নেই। প্রদত্ত বলে লিখবে, যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে দেবে। আমরা জানি নিউ ইকুয়াল সি বাই ল্যামডা, ল্যামডা ইকুয়াল সি বাই নিউ, মান বসাবে 3/5 আসবে, পয়েন্ট দিয়ে এ করে দেবে, তাহলে এটা 0.6 মিটার। যেহেতু সব এসআই ছিল তাহলে একক ল্যামডার একক এসআই হবে, মিটার হবে, 0.6 মিটার তরঙ্গ দৈর্ঘ্য হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে, তাহলে করে একটু দেখে নাও, নোট করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবে, তোমরা সাধারণত ইউটিউব প্ল্যাটফর্মে এরকম পাবে না, এরকম প্রত্যেকটা টেস্ট পেপারের ব্যাখ্যা সহকারে একদম MCQ নিউমেরিক্যাল বড় কোশ্চেন ডিসকাস করে পাবে না। সেই জন্য ভিডিওগুলো তখনই করার আমি মোটিভেট পাবো যখন তোমরা বেশি করে দেখবে, শেয়ার করবে এবং দেখবে সবাই মিলে। তো সবাই মিলে দেখার চেষ্টা করো এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো। ওকে,
তো নেক্সট কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেনে দেখুন, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে। কোশ্চেনটা কি বলছে, যদি একটি আলফা কণা ও একটি প্রোটনের গতিশক্তি সমান হয়, ওকে, তাহলে এদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত কত হবে? এটা দুরকমভাবেই করা যাবে, আমি দুরকমভাবে তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা ফলো করবে অঙ্কটা। প্রথম দেখো স্টেপ, সিম্পল স্টেপ যেগুলো আমাদের প্রথমে যেই মাথাটা যেটা আসবে সেইভাবে আমি তোমাদের করাচ্ছি। দেখে নাও কোশ্চেন নাম্বার 5, এটা কোশ্চেন নাম্বার 5 গ্রুপ বি, ওকে, সেকশন 2 গ্রুপ বির কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নাও, বলছে প্রোটন এবং আলফা কণা এবং প্রোটন কণার গতিশক্তি পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত, বা এখানে ধরে নিই প্রোটন ও আলফা কণার ভর এবং গতিশক্তি যথাক্রমে, প্রোটন হচ্ছে এমপি ও এম আলফা, ওকে, ব্র্যাকেট দিলাম দরকার পড়ে, এবং ইপি ও ই আলফা, ওকে, এটা তাহলে এমপি হচ্ছে কি প্রোটনের ভর, এম আলফা হচ্ছে আলফা কণার ভর, ইপি হচ্ছে প্রোটনের গতিশক্তি, ই আলফা হচ্ছে আলফা কণার গতিশক্তি। ডি ব্রগলির সূত্র থেকে আমরা জানি, ডি ব্রগলির সূত্র থেকে বা সূত্রানুযায়ী lambda equal to h by root of 2me, okay, lambda equal to h by root of 2me। অতএব প্রোটন কণার তরঙ্গদৈর্ঘ্য, প্রোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য lambda p equal to h by root of 2mp EP, তাই না? প্রোটনের ক্ষেত্রে এটা হয়ে যাবে, এবং এটা আমি 1 নম্বর দিলাম, এবং আলফা কণার তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি হবে, ল্যামডা আলফা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m আলফা ই আলফা, এটাকে 2, দুটো অনুপাত আছে তাই না, আলফা প্রোটন কণা এবং আলফা কণার অনুপাতটা আছে। তাহলে অনুপাতটা আমরা কি করবো দেখে নাও, তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এটা সিম্পল দুটোকে অনুপাত করবো, ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু h by root of 2mp EP by h by root of 2m alpha e alpha, h কেটে যাবে, তাহলে বা আলফা ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু, সবই রুটের ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে 1 বাই আছে যেহেতু, তাহলে এটা উপরে উঠে যাবে 2m alpha e alpha বাই 2mp EP, 2 কেটে যাবে। এবার এখানে দেখো না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি, কোশ্চেনে কি বলেছে, প্রদত্ত বলে লিখতে পারি, প্রদত্ত বা প্রশ্ন অনুসারে বা কিছু দরকার নেই, যে ইপি ইকুয়াল টু ই আলফা, এটা বলে দেওয়া আছে, এবং আমরা জানি কি একটি এর ভর মানে আলফা কণার ভর প্রোটনের ভর 4 গুণ, কারণ আলফা কণা মানে কি দ্বি আয়নীয় হিলিয়াম কণা, তাই না, দ্বি আয়নীয় হিলিয়াম কণা, তার মানে এখানে দুটো প্রোটন আছে, ভালো করে দেখে নাও, 2 4 মানে কি প্রোটন দুটো আছে, নিউট্রন দুটো আছে, প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় ইকুয়াল, ওকে, তার দুটো প্রোটন আর দুটো নিউট্রন, তাহলে হিলিয়াম কণাতে ভালো করে বুঝে না,
হিলিয়াম বা আলফা কণা, আলফা মানে হচ্ছে দ্বিআয়নীয় হিলিয়াম কণা। তাহলে হিলিয়ামের মধ্যে কি দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে। ওকে, তাহলে এক প্রোটন আর নিউট্রনের যদি ভর সমান হয়, টোটাল তাহলে কটা কণা আছে? 4টে। ভিতরে কটা আছে? 4টে। নিউক্লিয়াসে 4টে কণা আছে। তাহলে এই 4টের ভর, তার মানে 4টি প্রোটনের ভরের সমান। মানে আমি বলতে পারি তাহলে এম আলফা ইকুয়াল টু 4mp। এটা তো বোঝাচ্ছে হিলিয়ামের ভিতরে 4টে প্রোটন আছে, দুটো প্রোটন দুটো নিউট্রন। আর প্রোটন নিউট্রনের ভর যদি সমান হয় তাহলে আমি বলতে পারি 4টে প্রোটনের ভর। তাহলে একটা আলফা কণা মানে কি 4টে প্রোটন। তাহলে এখানে বলতে পারি এবং এম আলফা ইকুয়াল টু 4mp। এবারে বসাবো, তাহলে অতএব ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু রুট অফ এম আলফা আছে কি 4mp ইন্টু ইপি বাই এমপি ইপি। তাহলে ইপি ইপি কাটবে, এমপি এমপি কাটবে, তাহলে কত হচ্ছে? রুট অফ 4/2, 4/1। 4/1 মানে কি? তাহলে বা ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু 2/1। তাহলে ল্যামডা পি ইজ টু ল্যামডা আলফা ইকুয়াল টু 2:1। যদি আমরা প্রোটন আর প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং আলফা কণার তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত করি তখন 2:1 আসবে। আর যদি আমরা এটা বের করতে পারি কোশ্চেনের অনুযায়ী, কোশ্চেনে যদি বলে আলফা ইজ টু প্রোটন, অর্থাৎ আলফা কণা তরঙ্গ দৈর্ঘ্য আর প্রোটন কণা তরঙ্গ দৈর্ঘ্য, তখন এটা ঘুরে যাবে 1:2 হয়ে যাবে। ওকে, এইটা তাহলে এই একটা সিম্পল মেথড আছে। আমরা দ্বিবর্গের তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রোটনের এবং আলফার এইভাবে বসিয়ে আমরা বের করতে পারি। এই একটা সিম্পল প্রসিডিওর, কিন্তু একটু লেন্থি। এর থেকে আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখে নাও। তো এখান থেকে আমরা সেম করবো, দেখে নাও। এখান থেকে এতটুকু ঠিকই আছে, এতে আমরা নেক্সট যেটা যাব, এইগুলো কিছু লেখা দরকার নেই, ইপি এগুলো কিছু প্রয়োজন নেই, যদি শুধু ভর জানলেই হবে, বা কিছু এটা লেখার প্রয়োজনও নেই। ডাইরেক্ট ডি ব্রগলির সূত্র অনুযায়ী বা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ অনুযায়ী এটা লিখব। অতএব ই এইচ এবং ই ধ্রুবক হলে, ধ্রুবক কারণ আলফা কণার গতিশক্তি এবং প্রোটন কণার গতিশক্তি পরস্পর সমান, তার মানে ধ্রুবক। তাহলে বলতে পারি যদি ই আর এইচ ধ্রুবক হয় তাহলে এইচ প্রপোর্শনাল টু 1/√m, তাই না? দেখে নাও, এইচ প্রপোর্শনাল টু ই এইচ এগুলো যদি ধ্রুবক হয় তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। ওকে, তাহলে এটা হলো। তাহলে অতএব ল্যামডা পি প্রপোর্শনাল টু 1/√mp এবং ল্যামডা আলফা প্রপোর্শনাল টু 1/√m আলফা। তাহলে ল্যামডা পি, তাহলে অতএব ল্যামডা পি বা ল্যামডা আলফা ইকুয়াল টু, তাহলে কী হয়ে যাবে দেখে নাও, দুটো অনুপাত, তাহলে রুট অফ এম আলফা বাই এমপি, তার মানে রুট অফ 4mp বাই এমপি। পাশে লিখবে যেহেতু এম আলফা ইকুয়াল টু 4mp। ওকে, এমপি এমপি কাটবে, তাহলে কত হচ্ছে? রুট অফ 4/1 ইকুয়াল টু 2/1। তাহলে অতএব ল্যামডা পি ইজ টু ল্যামডা আলফা ইকুয়াল টু 2:1। ওকে, তাহলে আমরা এইগুলো এত ক্যালকুলেশন না করে ডাইরেক্ট আমরা এই এইচ আর ই ধ্রুবক করে দিই, কারণ গতিশক্তি যেহেতু ধ্রুবক। তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। ডাইরেক্ট আমরা পি জন্য এমপি, আলফার জন্য আলফা, দুটোকে অনুপাত করলেই আমরা সহজে এটা পেয়ে যাবো। ওকে, তো তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা করবে। তাহলে এটা ছিল কি 5 নম্বর কোশ্চেনের উত্তর। তো পরের পেজে যাবো আমরা এবারে। তাহলে এটা গেল, দেখে নাও এটা কি পেজ নাম্বার কত গেল? পেজ নাম্বার C1। পরের পেজটা যাবো, দেখে নাও পেজ নাম্বার আছে এটা কত? C2। ওকে, পেজ নাম্বার C2 পেজের প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে দেখে নাও 7 অথবা। প্রথম অঙ্কটা দেখে নাও কত আছে? 7 অথবা। তোমরা পরের পেজটা যাবে, পরের পেজে ওটা দেখে নাও C2 পেজ নাম্বার C2 7 অথবা। খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও কী বলছে, দেখে নাও 7 অথবাটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি, এটা গ্রুপ বি ছিল, নেক্সট হচ্ছে গ্রুপ সি। অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা প্রত্যেকটা অঙ্কগুলো কিন্তু খাতায় নোট করবে। গ্রুপ সি এর, ওকে, গ্রুপ সি কোশ্চেন নাম্বার 7 অথবা কি বলছে দেখেন, কি বলছে এখানটায় 220 ভোল্ট বিভবে আহিত 64 জলবিন্দু একত্রে মিশে একটি বড় জলবিন্দু তৈরি হতে তার বিভব কত হবে? ধরে নাও জলবিন্দুগুলো গোলাকার। খুবই সুন্দর, দেখে নাও। তাহলে এখানটা বলছে কি প্রদত্ত
ভি, স্মল ভি ধরলাম, স্মল ভি ইকুয়াল টু 220 ভোল্ট। 220 ভোল্ট ভি হবে আহিত 64 জলবিন্দু, 64 জলবিন্দু। ওকে, তাহলে ধরি এখানে ধরলাম, ধরি এক ছোট্ট বা একটি জলবিন্দুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি স্মল আর, এবং 64টি জলবিন্দু মিলে যে বড় জলবিন্দু গঠিত হয় তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর। ওকে, ক্যাপিটাল আর, এটা ধরে নিলাম। ওকে, এটা ওকে। এবার দেখে নাও, অর্থাৎ এখানে ধরো এটা ছোট জলবিন্দু, এটা 64 জলবিন্দু বড় হয়েছে, এটার ব্যাসার্ধ কত বলো স্মল আর, আর এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে 4/3 পাই আর কিউব, অর্থাৎ বড় জলবিন্দুর, বড়টা জলবিন্দুর এর মধ্যে কটা আছে 64টা, তাই না? 64টা ছোট্ট, এরকম ছোট্ট জলবিন্দু মিলে আছে। তাহলে বড় জলবিন্দুর আয়তন সমান 64টা ছোট জলবিন্দুর আয়তন, তাহলে 64 × 4/3 পাই স্মল আর কিউ। 4/3 পাই স্মল আর কিউটা কি, এটা ছোট জলবিন্দুর আয়তন। তাহলে এরকম 64টা ছোট জলবিন্দুর আয়তন যদি আমি টোটাল করি, সেটা কতটা কার সঙ্গে সমান হবে, বড় জলবিন্দুর সঙ্গে সমান হবে। তাহলে 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, তাহলে আর কিউ, তাহলে বা আর কিউ ইকুয়াল টু 64 আর কিউ। তার মানে এখান থেকে বলতে পারে কি 4 আর তার হোল কিউ, কারণ 4 4 16, 4 16 64। তাহলে বা বলতে পারি কি আর ইকুয়াল টু 4 স্মল আর। ওকে, এটা তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখবো, এবার আমরা কি করবো কি ছোট জলবিন্দুর বিভব কত এবং বড় জলবিন্দুর বিভবটা বের করবো। তাহলে এখানে লিখবো, তাহলে অতএব ছোট জলবিন্দুর পৃষ্ঠে বিভব স্মল ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু স্মল কিউ বাই আর। এটাকে 1 নম্বর দিল। আমাদের এটা জানে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। তাহলে এটা স্মল, এটা ছোট জলবিন্দুর জন্য। বড় জলবিন্দুর আবার বড় জলবিন্দুর পৃষ্ঠে বিভব ক্যাপিটাল ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর, ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে দুটো আধানটা বড় জলবিন্দুর আমি পাশে লিখে রাখছি বা এখানটাই বসিয়ে দেবো আমরা, যে 1/4 পাই এপসিলন নট ইন্টু, ওকে, ক্যাপিটাল কিউ কত হবে 64 স্মল কিউ, আর ক্যাপিটাল আরটা কত দেখো না 4 স্মল আর। পাশে লিখবে যেহেতু কিউ ইকুয়াল টু 64 স্মল কিউ। যদি আমি স্মল কিউটা ছোট, এটা যদি আধান ধরে ছোটোটার ছোট জলবিন্দুর আধান যদি স্মল কিউ হয়, বড়টা যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে 64টা মিলে তো স্মল কিউ 64টা মিলে বড়টা তৈরি হয়েছে। তার মানে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কি 64 ইন্টু স্মল কিউ হবে, যেহেতু ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 স্মল কিউ। আর এটা আমরা বের করেছি। তাহলে দেখে নাও 4 16 64, 16 হবে এটা। তাহলে কত পাচ্ছি আমি এইখানটা এড করছি সমাধানটা। তাহলে বা ক্যাপিটাল ভি 16টা আছে, দেখেন 16টা বাইরে বের করছি, 16 ইন্টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই স্মল আর। 16টা বাইরে বের করলে কিউ বাই স্মল আর আসছে। তাহলে এইটা মানে কি, এইটা এটা কী ছিল দেখে না, এটা আমার স্মল ভি ছিল। তাহলে বা ক্যাপিটাল ভি ইকুয়াল টু 16 ইন্টু স্মল ভি ইকুয়াল 16 ইন্টু 220, স্মল ভির মান দেখে 220 বলে দিচ্ছে। তাই এটা গুণ করে কত হচ্ছে দেখে নাও, 2 2 যদি 16 হিসাবে গুণ করি, পরে 0 গুণ করে দেবো ওখানে, 6 দুগুণে 12, 2 হাতে 1, ওকে, 6 দুগুণে 12 13 ইন্টু 2 2, তাহলে 2 3 4 5 2 1 3, আর এটা 0 হলে 0,
তাহলে কত হচ্ছে 3520 ভোল্ট। এর পুরো অঙ্কটা একবার আমরা ভালো করে দেখে নিই। দেখে নিই, এখানে বলেছি কোশ্চেনে কি একটা ছোট জলবিন্দু আছে আর একটা এরকম 64টা ছোট জলবিন্দু হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। ছোটটার বিভবটা কত বলেছে দেখে নাও 220 ভোল্ট। তাহলে বড়টার বিভব কত হবে, এইটা আছে কোশ্চেন, বড়টার বিভব কত হবে। তাহলে এখানে আমরা একটা কাজ তোমরা ধরে নেবে, ধরে ছোট জলবিন্দুর আধান হচ্ছে স্মল কিউ এবং বড় জলবিন্দুর আধান হচ্ছে ক্যাপিটাল কিউ। ছোট জলবিন্দুর ব্যাসার্ধ স্মল আর, বড় জলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে কি ক্যাপিটাল আর। ওকে, এটা তারপরে এখানটা আমরা দুটো আয়তনকে ইকুয়াল করে ক্যাপিটাল আর স্মল আর বের করবো এবং দুটো আধানটা ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 স্মল কিউ করবো আমরা। এরপর এই দুটো কাজ খুব সহজ, দেখো না, সিম্পল। এই দুটো কাজ ক্যাপিটাল আর স্মল আরের মধ্যে সম্পর্কটা এইভাবে বের করবে। আর একটা স্মল কিউ এর একটা ছোট জলবিন্দুর আধান যদি স্মল কিউ হয় তাহলে 64টার আধান কত হবে 64 কিউ। সিম্পল লজিক, তাই না? তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 64 কিউ হয়ে গেল। এবারে কি ছোট জলবিন্দুর পৃষ্ঠের বিভব স্মল ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, বড় জলবিন্দুর পৃষ্ঠের বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, এবার ক্যাপিটাল কিউ এর মান 64 কিউ, ক্যাপিটাল আর মান 4r, তাহলে 4 64 16 হলো। তাহলে 16টাকে যদি আমি বাইরে বের করি এই টোটালটাই ছিল কি স্মল কিউ মান স্মল ভির মান বসিয়ে দিলাম, গুণ করলে দেখে 3520 আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। তো নেক্সট আমরা অঙ্কে যাব 7-এর পর। তোমরা আসো দেখো 7-এর পর নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি 9 নম্বর অঙ্কটা। ওকে, 7-এর পর 9 নম্বর অঙ্কটা চলে আসো। 9-এর বি। ওকে, 9-এর বি অঙ্কটা দেখে নাও কি বলছে। 200 হার্টজ কম্পাঙ্কে একটি কুণ্ডলীর প্রতিরোধ 22 ওহম, এটিকে 220 ভোল্ট 50 হার্টজ এসি লাইনে যুক্ত করা হলো। কুণ্ডলীটির আবেশাঙ্ক ও প্রতিরোধ নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব, তো দেখে নাও কোশ্চেন নম্বর 9B, 9-এর বি। ওকে, 9B কি প্রদত্ত কি আছে দেখো না, প্রদত্ত ফ্রিকোয়েন্সি কত বলেছে প্রথমে 200 হার্টজ, 200 হার্টজ। ওকে, 200 হার্টজ কম্পাঙ্ক এবং প্রতিরোধ অর্থাৎ এক্সএল কেন লিখলাম, প্রতিরোধ মানে হচ্ছে রিয়াক্টেন্স। ওকে, প্রতিঘাত বা প্রতিরোধ, এখানে পরিরোধ বা প্রতিঘাত একই জিনিস। রিয়াক্টেন্সটা কার বলে দেখে নাও 200 হার্টজ কম্পাঙ্কের একটি আবেশাঙ্ক মানে তার বলছে আমরা এক্সএল বলতে পারি। এক্সএলটা কত বলছে 22 ওহম, 22 ওহম। ওকে, 22 ওহম বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নাও আমরা বের করবো কি, প্রথমে কি আবেশাঙ্কটা বের করবো, আবেশাঙ্ক বা সাবেশাঙ্কটা বের করবো। তাহলে অতএব আমরা জানি XL ইকুয়াল টু ওমেগা এল, তাহলে বা XL ইকুয়াল টু ওমেগা 2πfL, তাহলে বা L ইকুয়াল টু XL বাই 2πf। তাহলে XL এর মান কত দেখো 22, 22/2 ইন্টু 3.14 ইন্টু F এর মান কত দেখো 200। ওকে, 200। তাহলে এইগুলো তোমরা ক্যালকুলেট করবে। ওকে, ক্যালকুলেট করলে এটা পাবে, দেখবে তোমরা যদি ক্যালকুলেট করো এটা পাবে, দেখবে 0.0175 আরও এত দেখো হার্টজ, এত হার্টজ, এটা এল আছে তাহলে হেনরি, এত হেনরি। তাহলে ইকুয়াল টু বলতে পারি, যদি এটা মিলিতে কনভার্ট করি 1 2 3 17.5 মিলি হেনরি। তাহলে একটা উত্তর চলে এসছে, আবেশাঙ্কের মানটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে দেখে নাও এই দুটো ডেটা থেকে এফ এবং এক্সএল, এখান থেকে আমরা আবেশাঙ্ক বের করি। কী ফর্মুলা দেখে নাও, এক্সএল ইকুয়াল টু ওমেগা এল আমরা জানি। এটা দেখে নাও পরিবর্তী প্রভাব বা অল্টারনেটিভ কারেন্ট আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, এত সিম্পলভাবে। তোমরা যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকো দেখবে এগুলো খুব সহজে করতে পারবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবারে বলছে কি, এটা এই কুণ্ডলীটা কী বলছে দেখে নাও, 220 ভোল্ট এবং 50 হার্টজ এসি লাইনের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে প্রতিরোধ কত হবে, এর এক্সএলটা কত হবে। এবার দেখো না এই সেলফ ইন্ডাকটেন্সটা নিয়ে এটাকে কানেক্ট করেছে কি এমন একটা এসি সোর্সের সঙ্গে। ওকে, যার বিভব হচ্ছে 220 ভোল্ট আর 50 হার্টজ। ওকে, তাহলে এর এখন প্রতিরোধ কত হবে। ওকে, তাহলে বলতে পারে কি এই আবেশাঙ্ককে ওকে 220 ভোল্ট এবং 50 হার্টজ
এসি লাইনের সঙ্গে যুক্ত করলে প্রতিরোধ হবে বা প্রতিঘাত হবে XL ড্যাশ ইকুয়াল টু ওমেগা ড্যাশ এল। ওকে, ওমেগা ড্যাশ কেন? 2 পাই এফ ড্যাশ এল, কারণ এখানটা বলছে কি এফ ড্যাশটা 50 হার্টজ আর ভিটা হচ্ছে কত 220 ভোল্ট। তাহলে এখানে মানটা বসাবো 2 ইন্টু 3.14 ইন্টু 50 ইন্টু এলটা কত 0.0175, সব এর সাথে বসে দিচ্ছি। ওকে, তাহলে এই মানটা বসাবে দেখবে, তো এইগুলো যদি গুণ করে দেখবে এটা অ্যান্সার আসবে কি 5.5 ওহম, এরকম কাছাকাছি। ওকে, তাহলে নতুন যে রিঅ্যাকটেন্সটা তৈরি হবে তার মান হবে কি 5.5 ওহম। ওকে, তাহলে প্রথম দেখে না, প্রথম স্টেপটা কি ছিল, এফ আর এক্সএল দুটো বলেছে, এখান থেকে আমরা এলটা বের করবো এইভাবে। তারপরে এই এফ এর মানটা চেঞ্জ হয়ে গেছে, এক্সএল ইকুয়াল টু ওমেগা ড্যাশ এল করবো 2 পাই এফ ড্যাশ, এফটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু, তাহলে এফ এর মান বসিয়ে এখানে এক্সএলটা চেঞ্জ হয়। তাহলে এখানে প্রতিরোধ বা রিঅ্যাকটেন্স পরিবর্তনশীল, কিসের কারণ কি এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, তা যেমন ফ্রিকোয়েন্সি দেবে সেরকম হিসাবে রিঅ্যাকটেন্সটাও হবে। ওকে, তো আমরা পরের কোশ্চেনে যাবো, দেখে নাও। তাহলে এটা গেল কি 9-এর বিটা, 9-এর বি। তারপরে আমরা যাবো 10-এর দাগের একদম 10-এর দাগের অঙ্কটা দেখে নাও, খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে। 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও, একটি গোলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হলো 1/2। ওকে, বস্তুটি কোথায় রাখলে বিবর্ধন 1/3 হবে? খুবই সহজ দেখানো কোশ্চেনটা। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, তোমাদের আমি প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। যতটা টেস্ট পেপারে WBTA এবং WBH দুটোরই আমি তোমাদের সমাধান করে দেবো। তো কটা পেজ করলে ভালো হয় সেটা তোমরা কমেন্টে বলবে, যে স্যার আমাদের 10টা পেজ বা 6টা পেজ বা 5টা পেজ বা 8টা পেজ, কটা পেজের MCQ নিউমেরিক্যালস এবং 2 নম্বরের কোশ্চেন সলভ করে ভালো হয় সেটা বলবে, সেই হিসাবে আমি রেগুলার তোমাদের ভিডিও দেবো। ওকে, WBHE থেকে দেবো এবং WBTA থেকে দেবো। যাদের কাছে যেটা বই থাকবে না তারা টেলিগ্রাম চ্যানেল থেকে সেগুলো ডাউনলোড করে নেবে। আমি পুরোটারই মানে একশোটে তোমাদের PDF ফাইল দিয়ে দেবো, সেখান তোমরা পেয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার 10, 10-এর দাগের। ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখে নাও, বলেছে কি একটি গোলীয় উত্তল দর্পণের 60 সেমি সামনে একটি বস্তু রাখলে, তাহলে প্রদত্ত ইউ ইকুয়াল টু কত 60 সেমি আর এম ইকুয়াল টু কত হচ্ছে 1/2। ওকে, এম ইকুয়াল টু 1/2। তাহলে ভিটা কত আমি প্রথম বের করবো, ভিটা দেখে নাও, উত্তল দর্পণ বলেছে মানে এইভাবে এরকম কোনো জায়গায় আছে বস্তুটা 60 সেন্টিমিটার, তাহলে ইউটা নেগেটিভ হবে আর পজিটিভ, এখানে প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে এটা ভিটা পজিটিভ হবে। ওকে, তাহলে ইউটা নেগেটিভ, ভিটা পজিটিভ। তাহলে এখানে তাহলে আমরা জানি দর্পণের ক্ষেত্রে, অবশ্যই এটা দর্পণের ক্ষেত্রে লিখতে হবে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি সেটা কি V/U ইকুয়াল টু -m। ওকে, V/U -m, তাহলে মানটা বসাবো, তাহলে বা V/Uটা কত -60 হবে। ওকে, এখানে -60 কারণ ইউটা নেগেটিভ, ইকুয়াল টু -mটা কত হচ্ছে হাফ 1/2, তাহলে বা V ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/2 ইন্টু 60, তাহলে 3 2 গুণে 6 30, তাহলে V ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দর্পণ থেকে, উত্তল দর্পণ থেকে ভিতরে 30 সেন্টিমিটার দূরে। ওকে, এটা পেয়ে গেলাম। আমাকে কি বের করতে হচ্ছে, কত দূরত্বে রাখলে বস্তুটাকে আমার বিবর্ধন 1/3 হবে। তো তার আগে আমাকে ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে লেন্সের বা দর্পণের। তাহলে অতএব গোলীয় দর্পণের সমীকরণ হলো, অতএব গোলীয় দর্পণের সমীকরণ কত হবে দেখে নাও, 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/F। ওকে, এটা এবার দেখে নাও, আমরা এই মানগুলো বসাবো। তাহলে বা এখানটাই করছি,
ভিটা কত 30, তাহলে 1/30 মাইনাস 1/60, কেন হলো ইউটা নেগেটিভ বলে, মাইনাস 1/60 ইকুয়াল টু 1/f, তাহলে বা 1/30 যদি কমন নিয়ে নিই 1 মাইনাস 1/2 ইকুয়াল টু 1/f। এবার দেখে নাও হাফ থেকে আমরা যদি হাফ 1 থেকে হাফ বাদ দিই তাহলে হাফ হবে, তাহলে বা 130 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/f, তাহলে f কত হবে, তাহলে বা f ইকুয়াল টু 3 দুগুণ 6 60 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত পেলাম আমরা 60 সেন্টিমিটার, 3 দুগুণ 6 60 সেন্টিমিটার। এবার আমরা কোশ্চেনের লাস্ট পার্টে সেটা যেটা কিটা বলছে সেটা লাস্টটা কী বলছে দেখো, বলছে কি বস্তুটি কোথায় রাখলে বিবর্ধন 1/3 হবে। ওকে, তাহলে এখানে লিখতে হবে ধরি বস্তুটিকে উত্তল দর্পণ থেকে u1 দূরত্বে রাখলে দেখে নাও বিবর্ধন 1/3 হবে। ওকে, অতএব m ইকুয়াল টু f বাই f মাইনাস ইউ। ওকে, f বাই এটা দেখে না ফর্মুলা আছে বিবর্ধনের সঙ্গে ফোকাস দৈর্ঘ্য এবং বস্তু দূরত্ব। আমরা যদি প্রতিবিম্ব বলে দিত প্রতিবিম্ব দূরত্ব কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ভি এর নিতাম, তাহলে m ইকুয়াল টু f বাই f মাইনাস ইউ। তোমরা টেক্সট বুক দেখবে সেখানে এই ফর্মুলাটা আছে, তাহলে মানটা বসাবো, তাহলে 1/3 ইকুয়াল টু এখানে m ড্যাশ দিলাম। ওকে, m ড্যাশ ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু এটা এফটা কত, এফটা পেয়েছি 60/60 মাইনাস u1, u1টা বের করতে হবে, তাহলে বা কোনাকুনি গুণ করবো 60 মাইনাস u1 ইকুয়াল টু 3 6 18 0। ওকে, তাহলে বা u1টা কত হবে দেখে নাও, তাহলে বা 60 বা আমি u1টা নেগেটিভ রাখছি মাইনাস u1 ইকুয়াল টু 180 মাইনাস 60, তাহলে বা মাইনাস u1 ইকুয়াল টু 180 60 বাদ দিলে 120 সেন্টিমিটার, তাহলে u1 ইকুয়াল টু মাইনাস 120 সেন্টিমিটার। তাহলে ঠিক আছে, ইউ তো নেগেটিভে আসবে, ইউটা সর্বদা নেগেটিভ আসবে, কারণ ইউটা কোথায় থাকবে এই জায়গাগুলো। তাহলে বলবে কি বস্তুটিকে দর্পণ থেকে উত্তর দর্পণ থেকে 120 সেন্টিমিটার দূরত্ব রাখলে তবে বিবর্ধনটা 1/3 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাবো আমরা, 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখে নাও 11 নম্বর অঙ্কটাই আছে দেখে নাও। 11 নম্বর অঙ্কে কী বলছে দেখে নাও, প্রথম প্রশ্ন আছে তারপরে অঙ্কটা আছে দেখে নাও। একটি ছাত্রের ব্যবহৃত চশমার ক্ষমতা -2 মিটার -1 হলে ছাত্রটির চোখের কি জাতীয় ত্রুটি বিদ্যমান? ছাত্রের চোখের দূরবিন্দুর কত দূরে? খুবই সুন্দর কোশ্চেন, 2 নম্বর আছে, প্রথমটার জন্য 1 তারপরেরটার জন্য 1, দুটো বললি, খুবই সহজ তাই না? দেখে নাও কি বলছে এটা, কোশ্চেনটা খুবই ইজি আছে, মানে নেগেটিভ, ভালো করে বুঝে নাও। ক্ষমতা যখনই নেগেটিভ আসবে, ক্ষমতাটা বা পাওয়ার, চোখের পাওয়ারটা যখন নেগেটিভ আসবে তখনই ভাবো কি এটা অবতল লেন্স লাগবে। অবতল লেন্স মানে কি হর্ষদৃষ্টি, দূরের জিনিস দেখতে প্রবলেম হয়। পজিটিভ মানে ভালো করে বুঝে নাও, যখনই কোনো ক্ষমতা পজিটিভ +2 +1 +3 এইটা থাকবে তখন ভাবে কি এটাতে দূরদৃষ্টি, দূরে দেখতে সমস্যা হয় না, কাছে দেখতে সমস্যা হয়। আর হর্ষদৃষ্টি বা মায়োপিয়া হচ্ছে কি যেটা দূরের দেখতে সমস্যা হয়, কাছে দেখতে সমস্যা হয় না। তাহলে এখানে যেহেতু পাওয়ারটা নেগেটিভ আছে, দেখে নাও চশমার ক্ষমতা বলছে কত দেখে নাও -2 মিটার -1, তাহলে -2 মিটার -1 আমি যদি লিখি কোশ্চেন নাম্বার 11 প্রদত্ত p ইকুয়াল টু -2 মিটার -1, তাহলে -2 মিটার -1 মানে চোখের যে ত্রুটি আছে সেটা হর্ষদৃষ্টি। কোশ্চেনে কি বলছে দেখে নাও মিটার -1 হলে ছাত্রটির চোখে কি জাতীয় ত্রুটি বিদ্যমান? তাহলে যেহেতু লিখবে যেহেতু চশমার ক্ষমতা ঋণাত্মক, তাই ছাত্রটি হচ্ছে তো এখানে ছাত্রটি বলেছে দেখে নাও, তাই ছাত্রটির চোখের
হর্ষ দৃষ্টি জাতীয় ত্রুটি বিদ্যমান। ওকে, তাহলে যখনই কোনো জিনিসের ক্ষমতা নেগেটিভ থাকবে তখন ভাবছি সেটা হর্ষদৃষ্টি, আর যদি পজিটিভ থাকে সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। ওকে, তাহলে এইটাতে সিম্পলভাবে করে নিলে নেগেটিভ মানে হচ্ছে হর্ষদৃষ্টি। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট এটা আছে, তাহলে এইটুকু লিখবে, 1 নম্বর পেয়ে গেলে। পরেরটা দেখে নাও, পরের পার্ট কী হচ্ছে, ছাত্রের চোখের দূরবিন্দু কত দূরে, তাহলে কত দূর পর্যন্ত সে দেখতে পায় স্পষ্টভাবে, সেটা কত। তাহলে এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করবো। তাহলে অত আমরা জানি P = 100/f। ওকে, তার মানে দূরের দিন স্পষ্ট দেখতে পায় কত দূর পর্যন্ত, সেটা ফোকাস দৈর্ঘ্য, বস্তুটা মানে চশমাটার দ্বারা মানে সে কত দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছে, তো যত দূর পর্যন্ত সে স্পষ্ট দেখতে পাচ্ছে সেইটা তার হচ্ছে ফোকাস বিন্দু। তার মানে এখানে এফটা বের করতে বলছে, এফটা কত হবে, সেই এফটা বের করতে বলছে। তাহলে বা বলতে পারি F = 100/p। তাহলে 100/pটা যদি আমি নেগেটিভ দিই, -2 50, তাহলে F = -50। ওকে, 50 মিটার, যেহেতু মিটার ইনভার্স আছে তাহলে মিটার। তাহলে বলতে পারি ছাত্রটির এটা কেন কী আছে, ছাত্রের চোখের দূরবিন্দুর কত দূরে, তা ছাত্রটির দূরবিন্দু 50 সেন্টিমিটার দূরে। ওকে, এইটা ব্যাস, খুব সহজ, ছোটো ছোটো অঙ্ক ছিল, তো এইটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরে অঙ্ক যাবো আমরা, পরেরটা চলে যাক। পরেরটা কী আছে দেখে নাও, পরে যেটা আছে কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার 12, একদম চলে আসো। কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। একটি ইলেকট্রনকে 300 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে এর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। একটি ইলেকট্রনকে 300 ভোল্ট বিভবের মধ্য দিয়ে পাঠালে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। খুবই সহজ, তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। ওকে, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। ওকে, তাহলে প্রদত্ত কী বলেছে দেখে নাও, প্রদত্ত V = 300 ভোল্ট। তাহলে অতএব ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী ল্যামডা = h/√2m ই হচ্ছে কি গতিশক্তি, সেটাকে আমরা বলতে পারি কি, বা ল্যামডা = h/√2m eV। ওকে, যেহেতু E = eV, তাহলে এখানে মান বসাবো। H এর মান কত দেখো, 6.625 × 10⁻34 ডিভাইডেড বাই √2 × 9.11 × 10⁻31 ইন্টু ইভি, ইটা কত 1.6 × 10⁻19 ইন্টু ভিটা কত 300, ঠিক না, ভিটা কত 300 এইটা। তাহলে বা ল্যামডা = তো এটা ক্যালকুলেট করে দেবে, ক্যালকুলেট করলে এটা আসবে 0.71 × 10⁻10 মিটার। তাহলে এটা বলতে আর কি ল্যামডা = 0.71 অ্যামস্ট্রং। তার তরঙ্গ দৈর্ঘ্য দাঁড়াবে কত 0.71 অ্যামস্ট্রং, অর্থাৎ 300 ভোল্টের মধ্য দিয়ে যদি ইলেকট্রনকে পাঠানো হয়, সেই ইলেকট্রনের যে তরঙ্গ আকারে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 0.71 অ্যামস্ট্রং। ওকে, তাহলে কীভাবে করে দেখে নাও, ল্যামডা = h/√2m এর জায়গায় ইভি বসাবে, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, বিভব, ব্যাস ক্যালকুলেট করে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ আছে, দেখে নাও কী বলছে। এটা অবশ্যই 13 বি, 13 এ আছে 13 বি, 13 বিটা দেখে নাও। 13 বিটা কী হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষপথ শক্তি, হাইড্রোজেন পরমাণুর কোনো একটা কক্ষপথ শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট হলে ওই কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, খুবই সহজে বের করা যাবে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব,
তাহলে এখানে বলছে দেখে নাও কোশ্চেন নাম্বার 13 তার বি, 13 বি। তাহলে প্রদত্ত EN ইকুয়াল টু বা ই বললাম শুধু ই, ওকে, -3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা কথা বলছে দেখে নাও, বলছে কি কোনো একটি কক্ষপথ শক্তি এটা। তা আমরা জানি তাহলে সেটা কত নম্বর কক্ষপথ, সেই কক্ষপথ নম্বরটা বের করব। আমরা জানি n-তম কক্ষপথের শক্তি En ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। 1, 2, তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করি তাহলে 1 এবং 2 থেকে পাই এটা En লিখলাম। তাহলে কি হবে, তাহলে -3.4 ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস যাবে, তাহলে বা n স্কোয়ার ইকুয়াল টু 13.6 বাই 3.4। পয়েন্ট তুলে দিলাম। দেখে নাও 34কে যদি গুণ করি 4 দিয়ে, 34 4, 4 4 ষোলো 6, দেখে 1 3 4 12 13, 144। তাহলে n স্কোয়ার ইকুয়াল টু 4, n স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম 4। তাহলে এখানে কক্ষপথ কত হচ্ছে দেখে নাও, n ইকুয়াল টু 2। তাহলে ইলেকট্রনটি অ্যাকচুয়ালি 2 নম্বর কক্ষপথে আছে। তাহলে যে কক্ষপথ শক্তি -3.4 সেই কক্ষপথ হচ্ছে কত নম্বর, দ্বিতীয় নম্বর কক্ষপথ। ওকে, এখানে কি সেই দ্বিতীয় নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত বের করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো, ডাইরেক্ট আমরা হয় ফর্মুলা বসে দেবো ব্যাসার্ধের, যে ব্যাসার্ধের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে বসে দিয়ে আমরা মান বের করতে পারবো, বা দু রকমভাবে করতে পারি আমরা। প্রথমটা দেখে নাও, প্রথমটা আমরা এইভাবে করতে পারি যে আমরা জানি n-তম হাইড্রোজেন, অবশ্যই H2S, হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn ইকুয়াল টু n স্কোয়ার R1, n স্কোয়ার R1, যেখানে R1 ইকুয়াল টু প্রথম হাইড্রোজেনের H2S প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, যার মান কত 0.53 অ্যামস্ট্রং, R1 ইকুয়াল টু 0.53 অ্যামস্ট্রং। এগুলো মুখস্থ রাখবে, এমসিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে। ওকে, এটা মুখস্থ রাখবে 0.53 অ্যামস্ট্রং। তাহলে অতএব দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, অতএব হাইড্রোজেন পরমাণুর, অতএব H2 পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2 ইকুয়াল টু 2 স্কোয়ার R1। তা 2 স্কোয়ার মানে 4 ইন্টু R1টা কত 0.53। তাহলে গুণ করা যাক, 5 3 4, 4 3 12, 2 থেকে 1, 4 5 20, 21 21, দুটো পদ আসবে, তাহলে হচ্ছে 2.12 অ্যামস্ট্রং। দেখুন, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা এখানটা প্রয়োগ করে Rn ইকুয়াল টু n স্কোয়ার R1, মানে ক্যালকুলেশনটা খুব ছোট করে দিই, এভাবে বের করতে পারি। এটা একটা পদ্ধতি আছে, বা আমরা এইভাবেও করতে পারি যে n-তম, ওকে, এটা একটা পদ্ধতি। সেকেন্ড মেথড হচ্ছে কি, আমরা জানি হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ বলে যেই ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা বসাবো। Rn ইকুয়াল টু এপসিলন নট n স্কোয়ার h স্কোয়ার বাই পাই m, ওকে, পাই m স্কোয়ার, কারণ জেড স্কোয়ার, জেডটা তো হাইড্রোজেনের ক্ষেত্রে 1, সেই জন্য স্কোয়ার করলাম। এবার এখানে তোমরা মান বসাবে, এপসিলন নট 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এনটা হচ্ছে কত, n স্কোয়ার হচ্ছে কত 4 বসিয়ে দেবে, এইচ কত 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার -34 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পাই হচ্ছে 3.14 ইন্টু, ওকে, এমটা কার ভর হবে, ইলেকট্রনের ভর, যেহেতু ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 তার হোল স্কোয়ার। ব্যাস, এটাই ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখবে ওটাই আসবে
2.12 অ্যামস্ট্রং। 2.12 10⁻⁻10 মিটার আসবে, সেটাকে অ্যামস্ট্রঙে কনভার্ট করে দেবে। ওকে, তো এইভাবে করবে না আগেরটা করবে। তার মতে বলে যদি ফর্মুলা মনে থাকে, দুটো দেখে কেস, যদি ফর্মুলা মনে থাকে তাহলে এটা ইউজ করে দেবে। ওকে, আর যদি ফর্মুলা না মনে থাকে তাহলে এইটা কম সব মনে রাখবে, Rn = n² R1। ওকে, আর R1 এর মান তো সবাই মুখস্থ থাকবেই, 0.53 অ্যামস্ট্রং। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে দেখি কোশ্চেন নাম্বার 14। ওকে, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখানো কি আছে? কোশ্চেন নাম্বার 14 এখানে কোনো অঙ্ক নেই, আমরা পরেরটা যাবো দেখানো কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর। ওকে, 15 নম্বর অঙ্কটা যাবো দেখানো। 15 কি আছে? অথবা, তার মানে আমার পরের পেজটা যাব। পরের পেজটা দেখানো কি আছে? পেজ নাম্বার C3। ওকে, পেজ নাম্বার C3। পেজ নাম্বার C3 দেখানো কোশ্চেন নাম্বার কত আছে? 15 অথবা এ প্রথম থেকে কোশ্চেন নাম্বার এ দেখানো কি বলছে? দুটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল একটি পোটেনশিওমিটার তারে যথাক্রমে 60 সেন্টিমিটার ও 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিনিধিত হয়। একটি কোষের তড়িৎ চালক বল অপরটির চেয়ে 0.1 ভোল্ট বেশি। প্রতিটি কোষের তড়িৎ চালক বল কত? খুবই সহজ কোশ্চেন আছে, কনসেপচুয়াল অঙ্কটা আছে দেখে নাও। তো খুবই সহজে আমি সমাধান তোমাদের করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। তাহলে কীভাবে সমাধান করবে দেখে নাও। আগে কোশ্চেনের লজিকটা বুঝে নাও, কোশ্চেনটা কী বলেছে। আমরা একটা পোটেনশিওমিটারের নাল পয়েন্ট বা প্রতিমিত অবস্থায় কীভাবে পাই? তাহলে এটা হচ্ছে আমার কি সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে পোটেনশিওমিটার তার। ওকে, টোটালটার লেন্থ হচ্ছে L, আর এখানটা যদি আমরা কোনো গ্যালভানোমিটার দিয়ে করি, সেখানে কোনো একটা জায়গায় আমরা প্রতিমিত বা নাল পয়েন্ট পাই, যেখানে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হবে না, সেটাকে ধরবো স্মল l ধরলাম। তাহলে এখানে এটা যদি A হয়, এটা যদি C হয়, তাহলে VAC এই দুটোকার মধ্যেকার বিভব কী আছে? এটা স্মল l বাই ক্যাপিটাল L E0, তাই না? এটা পোটেনশিওমিটার আমি ডিটেলস এটা বুঝিয়েছিলাম। তাহলে প্রথমটা এখানে দেখ প্রদত্ত কি বলি দেখলাম, কোশ্চেন নাম্বার 15 অথবা প্রদত্ত প্রথমটার ক্ষেত্রে কি আগে প্রথম লিখে নিই। ওকে, এখানে লিখে নিই, ধরি কোষ দুটির বিভব, এখানে বলছে কি তড়িৎ কোষের তড়িৎ চালক বল, ধরি কোষ দুটির তড়িৎ চালক বল, ওকে, তড়িৎ বল U1 এবং U2। ওকে, U1 U2। তাহলে কি বলছে? প্রদত্ত L1 = 60 সেন্টিমিটার, L1টা কত বলছে? 60, আর L2টা 65 সেন্টিমিটার। আরও বলছে দেখেন, প্রশ্ন অনুসারে আমরা করার আগে এখানে বলেছে কি যে এই দুটির তড়িৎচালক বল, কোষ দুটির তড়িৎচালক বলটি যেই বিন্দুতে 60 এবং 65 সেন্টিমিটার যে প্রতিমিত হচ্ছে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে বলছে কি প্রশ্ন অনুসারে U1 = L1 বাই L E0 এবং E2 = L2 বাই L E0। তাহলে অতএব U1 বাই E2 দুটোকে যদি আমি অনুপাত করি U1 বাই E2, তাহলে কত হবে দেখো না? L1 বাই L2 পাবো। আমরা যদি দুটোকে অনুপাত করি U1 বাই E2 করে, এইগুলো সব কেটে যাবে, L1 বাই L2 পাবো। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার এখানে কি বলেছে যে কোষ দুটির পার্থক্য বিভব তড়িৎচালক বল বা তাদের বিভব পার্থক্য কত বলছে? 0.1 ভোল্ট। অর্থাৎ আমি বলতে পারি আবার E2 মাইনাস U1 = কত? 0.1। তার মানে এখানে যদি E1 এর মানটা বসাই তাহলে বা E2 এর মানটা বসাই তাহলে বা E2 = 0.1 প্লাস E1, এটাকে 2। তাহলে 1 নম্বর সমীকরণে E2 এর মান বসাবো। তাহলে এখানে লিখব কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে কি হবে দেখে নাও।
এক নম্বর সমীকরণ তো পাই, তাহলে E1 বাই E2 জায়গায় কি 0.1 প্লাস E1 ইকুয়াল টু L1 এর মান কত দেখে নাও, L1 মান কত 60 ডিভাইড বাই এটা কত 65। একটা কাজ করি কাটাকুটি করি, যদি 5 দেখায় 5 বরং 60, 5 তেরো 65, 13, তাহলে কত 12/13। তাহলে কোনে কোনে গুণ করা যাক, তাহলে বা 13E1 ইকুয়াল টু 12 ইন্টু 0.1, তাহলে কত 1.2 প্লাস E1, ওকে প্লাস 12E1, ওকে প্লাস 12E1। তাহলে এখান থেকে যাই, তাহলে বা 12E1টা এদিকে নিয়ে আসলে, তাহলে বা 13E1 মাইনাস 12E1 ইকুয়াল টু 1.2, তাহলে বা E1 ইকুয়াল টু 1.2 ভোল্ট। তাহলে E1টা পেয়ে গেলাম আমরা 1.2 ভোল্ট। তাহলে E2 কত হবে, তাহলে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে যদি মানটা বসাই কত পাবো দেখে নাও, তাহলে অতএব E2 ইকুয়াল টু 0.1 প্লাস 1.2, তাহলে ইকুয়াল টু 1.3 ভোল্ট। তাহলে E2টা কত দাঁড়াবে 1.3 ভোল্ট। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও। এখানে বলেছে কি তড়িৎ কোষ দুটি তড়িৎচালক ভোল্ট হবে যে 60 সেন্টিমিটার এবং 65 সেন্টিমিটার যে প্রতিসম হবে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা যে VS = L/L E0, তাহলে এখানে বসাবো কি E1 ইকুয়াল টু L1/L E0। দরকার তোমরা বলে দেবে E0 হচ্ছে পোটেনশিওমিটারের বিভব, L হচ্ছে কি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য। তাহলে E1 ইকুয়াল টু L1/L E0 এবং E2 ইকুয়াল টু L2/L E0। তাহলে E1/E2 করবে, L1/L2 হয়ে গেল। এটা হলো। আবার বলেছে কি E2 মাইনাস E1 ইকুয়াল 0.1 ভোল্ট। তাহলে এই দুটো সমীকরণ থেকে সমাধান করে E1 E2 মানটা খুব সহজেই বেরিয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো এর পরের অংশটা দেখে নাও বি। ওকে, 15 অথবা এটা সমাধান হলো। বিটা কি বলছে দেখে নাও, কোনো ধাতব পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য অপরিবর্তিত রেখে, একটা ধাতব পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য অপরিবর্তিত রেখে পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের কোনো পরিবর্তন হবে কি? খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। তাহলে এটা কোশ্চেনটা কি বলেছে দেখো, সেই হিসাবে আমরা অ্যান্সারটা করবো। তাহলে এখানে লিখে দেখুন কোশ্চেন নাম্বার 15B। ওকে, অথবা বি, এটা বলতে পারি আমরা জানি পরিবাহের মধ্যে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, তাই না, VD ইকুয়াল টু I/NEA, এটা এক নম্বর। যেখানে আমরা এখানে বলতে পারি কি, যেখানে I হচ্ছে কি লিখে দেবে, এগুলো লিখে দেবে প্রবাহ মাত্রা, পরিবাহীর প্রবাহ মাত্রা, N হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, আমি শর্টে লিখছি, তোমরা লিখে দেবে। ওকে, আর এ হচ্ছে কি পরিবাহীর প্রস্থের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থ ছেদের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা হচ্ছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে এগুলো তোমরা এটা লিখে নাও ভালো করে। তাহলে VD ইকুয়াল টু I/NEA। এবার দেখো না, এবারে কোশ্চেনটা কি বলেছে দেখো না, বলেছে কোশ্চেনটাই যে পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভবটা অপরিবর্তিত রেখে পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে পরিবাহীকে টেনে যদি দ্বিগুণ করা হয় তাহলে অনুপ্রবাহ বেগের কি পরিবর্তন হয়, অনুপ্রবাহ VDর কি কোনো পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। তাহলে আগে আমরা প্রবাহ মাত্রার পরিবর্তন দেখবো। একটা পরিবাহী ছিল, ধরলাম দৈর্ঘ্য L ছিল, ক্ষেত্রফল A ছিল, আর প্রান্ত বিভব V ছিল। ওকে, প্রান্ত বিভব V ছিল, তার মধ্যে কারেন্ট I যাচ্ছিল। ওকে, এটা এবার দেখে নাও। তাহলে সেক্ষেত্রে ছিলাম কি, সেক্ষেত্রে আমার পেয়েছিলাম কি প্রবাহ মাত্রা, যে ধরি
পরিবাহীটির দৈর্ঘ্য এল এবং রোধাঙ্ক রো। তাহলে অতএব I ইকুয়াল টু ভি বাই আর, তাহলে বলতে পারি এটাকে, বা I ইকুয়াল টু ভি বাই রো এল বাই এ। ওকে, এটা 1 নম্বর দিলাম। এবার দেখুন এটা 1 নম্বর, এটা 2 নম্বর আমি লিখছি না। এবার বলবো কি, এখন পরিবাহীকে টেনে এখন পরিবাহীটিকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদ অর্ধেক হবে। ওকে, এইটা তাহলে অতএব এখন বা বলতে পারি অতএব পরিবাহীর দুই প্রান্তের বিভব অপরিবর্তিত থাকলে প্রবাহ মাত্রা হবে সেটা কি দেখো না, I ড্যাশ ইকুয়াল টু ভি বাই রো 2L বাই এ বাই 2। ভালো করে দেখে নাও, I ইকুয়াল টু ভি বাই রো এল বাই এ। এবার দেখো না ভিটা একই আছে, শুধু দৈর্ঘ্যটা দ্বিগুণ হচ্ছে, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। তাহলে রো 2L বাই এ বাই 2। তাহলে এখান থেকে পাবো কত দেখো না, ভি বাই এই দুটো উপরে উঠবে 4 রো এল বাই এ। তাহলে এইটাই তো আর ছিল, তাহলে বা I ড্যাশ ইকুয়াল টু 1/4 ইন্টু I, এটা I ছিল, তাহলে এখানে I ড্যাশ ইকুয়াল টু 1/4 I। ওকে, এইটা তাহলে এখন পরিবাহীটির ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ হবে। তাহলে অতএব এখন ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ হবে ভি ডি ড্যাশ ইকুয়াল টু I ড্যাশ বাই এন ই এ ড্যাশ, কারণ ক্ষেত্রফল চেঞ্জ হয়ে গেছে, a/2 হয়ে গেছে। তাহলে মানটা বসিয়ে দিই, আইটা হচ্ছে কি I/4 বাই এন ই এ বাই 2। ওকে, এটা তাহলে বাই 2, 2 2 4, 2 হবে এটা। তাহলে পাচ্ছি কত দেখে নাও, 1/2 বাইরে রাখলাম, I বাই এন ই এ। তাহলে I বাই এন ই এটা কি ছিল, ভিডি। তাহলে এখানে পাচ্ছি কি ইকুয়াল টু ভি ডি ড্যাশ ইকুয়াল টু ভিডি বাই 2। তার মানে এখানে কি পেলাম আমরা, এখান থেকে তাহলে বলতে পারছি আমরা যে অনুপ্রবাহ বেগটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আগে যে ছিল তার থেকে কমে যাবে, অর্ধেক বেগ হয়ে যাবে। ভালো করে দেখে নাও, কোনো জটিলতা নেই, সিম্পলভাবে একদম বুঝে নাও, একদম সঠিকভাবে সিম্পলভাবে বুঝে নাও। আগে আমরা জানি কি যে কোনো ধরলাম যে কোনো পরিবারের মধ্যে যখন ইলেকট্রন যাবে তার অনুপ্রবাহ বেগ হয় ভিডি ইকুয়াল টু I বাই এন ই এ। ওকে, এটা যেখানে I এন ই এটা কি সেটা তোমরা লিখে দিলে। তারপরে দেখে নাও, ধরি পরিবাহীর দৈর্ঘ্য এল এবং রোধাঙ্ক রো যদি হয়, তাহলে ভি ইকুয়াল I ইকুয়াল ভি বাই আর, আর এর জায়গায় বলুন রো এল বাই। ওকে, এটা করলাম। এবারে কি দৈর্ঘ্য দ্বিগুণ করা আছে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেলে ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, কারণ সরু হয়ে যাবে। তাহলে I ড্যাশ ইকুয়াল, এখন তাহলে প্রবাহমাত্রার কথা, ভি যদি অপরিবর্তিত থাকে তাহলে I ড্যাশ ইকুয়াল টু ভি বাই রো 2L বাই এ বাই 2। তাহলে 4 হচ্ছে, তাহলে ভি বাই 4 রো এল বাই এ। তাহলে ভি বাই রো এল বাই এটা কত ছিল, I। তাহলে পেলাম I ড্যাশ। এখন প্রবাহমাত্রা, আগে প্রবাহমাত্রা 1/4 অংশ। এখন তাহলে ড্রিফট ভেলোসিটির কথা হবে বা অনুপ্রবাহ বেগটা কথা হবে ভিডি ড্যাশ ইকুয়াল টু I ড্যাশ বাই এন ই এ ড্যাশ। I ড্যাশ এ ড্যাশের মান বসাবে, ক্যালকুলেট করবে, দেখবে ভিডি ড্যাশ ইকুয়াল টু ভিডি বাই 2, অর্থাৎ আগে যে অনুপ্রবাহ বেগ ছিল তার অর্ধেক হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা নেক্সট কোশ্চেন 16C কি বলছে দেখো না, কোনো সুষম চুম্বক ক্ষেত্রে একটি স্থির আধান কোন মানের বল অনুভব করবে। কোনো সুষম চুম্বক ক্ষেত্রে স্থির মানের আধান কোন বল
কোন মানের বল অনুভব করবে? খুবই সহজ। তাহলে আমরা জানি কি কোশ্চেন নাম্বার 16 সি। ওকে, তাহলে আমরা ধরো যদি হয় আমরা বলতে পারি যে ধরি কিউ মানের আধান ভি বেগে বি সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল হলে চুম্বক বল হবে Fm = কিউ ভি ক্রস বি। যদি এর মান বের করি Fm = কিউ ভি বি সাইন থিটা, যেই কোণে আছে। ওকে, এবারে বলে কি মানে দেখে নাও কোনো সুষম চুম্বক ক্ষেত্রে একটি স্থির আধান, তাহলে যদি আধানটা স্থির থাকে তাহলে বলতে পারি কি আধানটি স্থির থাকলে v = 0, তাহলে অতএব Fm = কিউ ইন্টু 0 ইন্টু বি সাইন থিটা = 0। অর্থাৎ বলবে কি আধানটি কোনো বল অনুভব করবে না, কারণ বলটি স্থির আছে। তাহলে একটা চুম্বক ক্ষেত্রে কোনো একটা আধান যদি স্থির অবস্থা থাকে তাহলে সেখানে সে কোনো বল অনুভব করবে না। বল অনুভব করতে গেলে তাকে অবশ্যই গতিশীল হতে হবে। ওকে, তাহলে বলবে কি যেহেতু আধানটি সুষম চুম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় আছে তাই এটি কোনো বল অনুভব করবে না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো এর বি। ওকে, 17 বি কোশ্চেনটা কি বলতে গেল 5100 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যে সবুজ আলো দ্বিরেখা ছিদ্রের উপর আপতিত হলো। 200 সেমি দূরত্বের রক্ষিত পর্দার তৈরি পটিতে গড়ে 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার হলে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। এটা ইন্টারফারেন্স বা ব্যতিচাপ থেকে কোশ্চেনটা দিয়েছে, তো খুব সহজেই সমাধান হয়ে যাবে। আশা করা যায় ক্যালকুলেটর ইউজ হবে না হয়তো এর ক্ষেত্রে। তাহলে কিভাবে আমরা নির্ণয় করবো দেখে নাও। কি কি বলেছে সেটা আমরা লিখবো আগে। দেখে নাও কোশ্চেন নাম্বার 17 বি। ওকে, প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্যটা কত বলেছে দেখো। তরঙ্গ দৈর্ঘ্য বলেছে কত 5100 অ্যামস্ট্রং, তার মানে বলতে পারে কি 5100 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, এইটা তারপরে কি বলেছে দেখে নাও তরঙ্গ দ্বারা সবুজ আলো দ্বিরেখা ছিদ্রের উপর আপতিত হলো 200 সেন্টিমিটার দূরে রক্ষিত পর্দা তৈরি পটিতে। তাহলে ক্যাপিটাল ডি ইকুয়াল টু কত হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার মানে কত মিটার 1 2, তারপরে 2 মিটার, ডি ইকুয়াল টু 2 মিটার। ওকে, তাহলে রক্ষিত হলে গড়ে 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার। 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার হলে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান করে। তাহলে পটিভেদ অর্থাৎ এখানে দেখো ফ্রিঞ্জ যদি উৎপন্ন হয়, ওকে, এইভাবে দেখো 10টি পটির দূরত্ব কত 2 সেন্টিমিটার। তাহলে একটি পটির দূরত্ব যদি বের করতে পারি তাহলে সেটা হচ্ছে কি পটির প্রস্থ। তাহলে এখানে বলতে পারি 10টি, অতএব 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে একটি পটির দূরত্ব 2/10 সেন্টিমিটার। তাহলে অতএব প্রস্থ y ইকুয়াল টু 2/10। ওকে, 2/10 সেন্টিমিটার, 2/10 সেন্টিমিটার। তাহলে মিটার কনভার্ট করলে 2/10 ইন্টু 10⁻⁻2 মিটার, তার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। ওকে, এটা তাহলে এটা হচ্ছে প্রস্থ। কী বের করতে বলেছে এখানে? বের করতে চাই ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে আমরা জানি সেটা কি y ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d। আমাকে বের করতে হয় 2d, তাহলে বা 2d ইকুয়াল টু ডি ল্যামডা বাই y। তাহলে এখানে বলবো কি, তাহলে বা
বা দেখে নাও 2d ইকুয়াল টু ডিটা কত আছে দেখে নাও, ডিটা কত ছিল 2 ইন্টু 51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, ডিভাইড বাই ওয়াইটা কত পেলাম আমরা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, 2 ইন্টু 10 টু মাইনাস 3, তাহলে এই দুই কাটবে, তাহলে কত হচ্ছে 51, ভালো করে দেখুন 51 দুটো শূন্য আছে, তার মানে বলতে 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 টু মাইনাস 3কে উপরে নিলাম 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হচ্ছে 51 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আর 2 5 মাইনাস 10। ওকে, মাইনাস 10 প্লাস 5, তাহলে কত হচ্ছে দেখে নাও 51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত মিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বলতে পারি কি 51 ইন্টু 10 টু দি পাওয়ার সেন্টিমিটার, মানে দুটো শূন্য চলে যাবে। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে দেখুন এটা, তাহলে 1 2 0 পয়েন্ট দেখুন 1 2 3 0.051 সেন্টিমিটার। তাহলে ছিদ্র দুয়ারের মধ্যে অর্থাৎ দুটো যে সোর্স থাকবে, দুটো ছিদ্র থাকবে, যেখান থেকে আলো এখানটায় আপতিত হবে, এই দূরত্ব হচ্ছে কত 2d, সেই দূরত্ব কত হবে 0.051 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে শুধু একটা জিনিস ঘুরিয়ে দিয়েছিল কি 10টি ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব যা 2 সেন্টিমিটার, তাহলে একটির মধ্যে কত 2/10 করে, সেখান থেকে ফ্রিঞ্জ উইথটা আমরা বের করতে পারবো। নেক্সট দেখে নাও, নেক্সট এর পরের অংশটা কী বলছে দেখো না, এটা কোশ্চেন নম্বর 17 বি ছিল, বি এর পর দেখে নাও সিটা কী বলছে দেখো, সিটা বলছে কি কোনো তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত। খুবই সহজ দেখে নাও, তাহলে এইটাই 2 নম্বর ছিল। ওকে, তার পরেরটা 1 নম্বর আছে, খুবই সহজ কোশ্চেন। কী বলছে দেখে নাও, কোনো তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যেকার দশা পার্থক্য কত, 0। কারণ তরঙ্গমুখের দেখবে সংজ্ঞাতে ছিল মানে সমান মানে দশা পার্থক্য, তো এদের মধ্যে কোনো সমদশা সম্পন্ন অর্থাৎ কোনো দশা পার্থক্য থাকবে না, তাহলে এখানে দশা পার্থক্য কত বলবে 0 বলে দেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে মডেল কোশ্চেন সেট 1 ভালো করে দেখেন, মডেল কোশ্চেন সেট 1 এর টোটাল যে অঙ্ক ছিল সমস্ত অঙ্ক 4 5 তারপরে দিকে 9 এভাবে 7, ওকে যতটা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের ধরে ধরে সমাধান করে দিয়েছি। তার অ্যান্সার কী হবে, কীভাবে সমাধানের পুরোটাই ক্যালকুলেশন করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই বলবে। তোমরা নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।